উন্নয়নশীল দেশ, উন্নত দেশ না, উন্নয়নশীল দেশ। এই দেশগুলোর উপর তাদের দেশের আভ্যন্তরীণ বোঝা আমাদের কাছে চাপিয়ে দিচ্ছে। ওই যে সুদ, ভারত থেকে যা আমেরিকাতে বিক্রি হয় প্রতিটা জিনিসের উপরে 50% সুদ বসিয়ে দিয়ে দিচ্ছে। 1 টাকা যদি দাম হয় ওখানে এটা 1.5 টাকা দাম পড়বে। বাজারে বিক্রি হবে, কিনবে কেউ? কিনবে না। তাহলে ভারতের অর্থনীতি মার খাবে। আমেরিকা তার অর্থনীতি চাঙ্গা করার জন্য ভারতের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে নিজের সুবিধাটা দেখবে। এই কথাগুলি সিআইটিউ বলেছে, এই কথাগুলি বামপন্থীরা বারবার বলেছে। কে শুনে বলেন তো? শুনতেই তো চায় না। ঘাট ধরে এ সমস্ত করেছে, ফলটা কি দাঁড়িয়েছে? এই যে এত বড় ঘটনা ট্রাম্প ঘটালো, একটা স্টেটমেন্ট নরেন্দ্র মোদীর মুখে আছে, একটা বিবৃতি, কেন্দ্রীয় সরকারের করা অবস্থান, কোন শব্দ নেই। কি করে শব্দ করবে? আগেই তো এই সমস্ত এগ্রিমেন্টে সাইন করে দিয়েছে। এবং এই এগ্রিমেন্ট গুলো কি চাইছে এদের জন্য একটা বিতর্ক হয় অনেক সময়। বামপন্থীরা 2008 সালে মনমোহন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রস্তাব করেছে। এটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে, কারোর মধ্যে বিভ্রান্ত আছে। কত সঠিক ছিল তখন যে এগ্রিমেন্টটা করেছিল, আমরা বাধা দিয়েছিলাম যে এই এগ্রিমেন্টটা করবেন না। আজকে আমেরিকা নির্দেশ দিয়েছে, আমি তোমার ভারতবর্ষে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার জন্য পরমাণু বিদ্যুৎ চুল্লি তৈরি করব। সেই চুল্লিতে যে ইউরেনিয়াম দরকার, খুব দামি জিনিস, যেটা দিয়ে পরমাণু বোমা তৈরি হয়, এই ইউরেনিয়াম আমার আমেরিকাতে থাকবো, ওখান থেকে এনে আমি এটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবো না, ভারত থেকে দিতে হবে, তোমার ইউনিয়ন দিতে হবে। তার যেটা এটা স্টকে রেখে দেবে ভবিষ্যতের জন্য। ইউরেনিয়াম ব্যবহার করে সে ব্যবসা করবে। সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। টু শব্দ দেয়। কি করে টু শব্দ করবেন? আগে তো এগ্রিমেন্টে সাইন করে এসেছেন। সমস্ত চুক্তি আমরা বলেছি বারবার যে তুমি করবে না, করবে না। একটা দিন এমন অবস্থা হবে, একের হাতে শিকল করে বেরি করিয়ে দেবে, বেরিয়ে কোনো স্কোপ থাকবে না। আজকে এই যে অত্যাচার নিপীড়ন চলছে, যা সুবিধা করতেছে, প্রতিবাদ পর্যন্ত করবে না, মুখের ভাষা হাঁটিয়ে ফেলেছে। ওই যে এগ্রিমেন্টে সাইন করে দিয়েছে। দুর্দিন আসছে, যে দিনটা যাচ্ছে একটু ভাবো। সামনের দিনগুলো ভয়ঙ্কর, বিপজ্জনক, চরম দুর্দিন। প্রতিটা বলেছিলেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক, যারা প্রবক্তা তারা বলেছিলেন যে উদারীকরণের একমাত্র পথ যেটা পৃথিবীকে একটা উন্নত ভবিষ্যৎ দেখাবে। আজকে সেই বিশ্ব ব্যাংক কোথায়? চুপ, মুখে দিয়ে কথা বেরোয় না। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে যে কোথাও একটা ত্রুটি আছে, একটা দুর্বলতা ছিল, ঘটে গেছে। 2008 সালে যে মন্দা দেখা দিয়েছে, এই মন্দা থেকে গোটা বিশ্ব বেরিয়ে আসতে পারেনি। এই মন্দা কিন্তু এখনো চলছে। পুঁজিবাদী বিশ্ব, তথাকথিত উন্নত দেশগুলো নিজেরা টিকে থাকার জন্য যখন তাদের দেশের মধ্যে আভ্যন্তরীণ সংকট তীব্র হয়েছে, তাদের দেশে বেকারত্ব বাড়ছে, তাদের আর্থিক ব্যবস্থাপনা ভেঙে পড়ছে, নিজেরা টিকে থাকার জন্য অন্যের উপরে নিয়ে এগুলো চাপিয়ে দিচ্ছে। যেমন ধরেন এই দেশ, এই যে ট্রাম্প, আমেরিকার আর্থিক ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে, মানুষ রাস্তা নামতে শুরু করেছে, পরিষেবার ক্ষেত্রে যে সুযোগগুলো ছিল এগুলো কাট করে দিয়েছেন। যেমন তাদের একটা ছিল সবচেয়ে বড় স্কিম, যেটা হলো গিয়ে অধিকাংশ মানুষের একটা ছিল, এই স্কিম অনুযায়ী তারা স্বাস্থ্য পরিষেবা পেতেন, ইন্স্যুরেন্স, সেটা ক্লোজ করে দিয়েছে ট্রাম্প। স্টপ, কি ব্যাপার? টাকা নেই, আমি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে পারবো না। স্বাস্থ্য পরিষেবা, ইউনিভার্সিটিগুলিতে যে সাহায্য দিতেন, সেই ইউনিভার্সিটিগুলিতে সাহায্য বন্ধ করে দিয়েছে। 20টা দেশকে নিয়ে একটা সার্ভে হয়েছিল, কোন দেশে কত লোক না খেয়ে থাকে, কোন দেশে কত লোক আপেটা খেয়ে ঘুমাতে যান। ভারতবর্ষের নাম্বার কত জানেন? 111। সরকারি হিসেবে স্বীকার করা হয়েছে 40 কোটির মতো আছে ভারতবর্ষে যারা রাতের বেলা না খেয়ে ঘুমাতে যান। তাদের ঘুমান, না খেয়ে ঘুমানো যায়? এইগুলো ভারতের চিত্র।
যারা বলছি লোভ নিয়ে আসলে অনেক কিছু হবে। আমরা বলেছিলাম লগ্নির ধর্ম হলো লুটপাট করা, ধর্ম হলো লুটে পুটে খাওয়া, লগ্নির ধর্ম হলো পকেট কাটা, লগ্নির ধর্ম হলো নিয়ে খেয়ে যখন দেখবে কাজ শেষ ছুঁড়ে ফেলে দেবে, এটাই লগ্নির ধর্ম। এখনকার ভারতবর্ষে যদি তাকায় গত 7-10 দিনের মধ্যে এই প্রধানমন্ত্রী এখন গিয়ে বলছেন স্বনির্ভর অর্থনীতি, দেশীয় জিনিস ব্যবহার করেন। কোথায় ছিলেন এতদিন? বিদেশি পণ্য ভারতবর্ষে ঢুকবে, যা আমার দেশে দরকার নেই তাও ঢুকবে, আমার দেশের পণ্যের মার্কেট পড়ে যাবে, কৃষকের সর্বনাশ হবে, কাঁচামাল কম দামে বিক্রি হবে, শিল্প বন্ধ হয়ে যাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে, বিদেশি পণ্যকে ঢুকার সুযোগ করে দিয়েছেন। আর আজকে ভারতবর্ষ যখন শেষ পর্যায়ে মানুষের এখন ক্রয় ক্ষমতা নাই, কাজ নাই, কাজ না থাকলে রোজগার থাকে না, রোজগার না থাকলে ক্রয় ক্ষমতা নেই, ক্রয় ক্ষমতা না থাকলে বাজারে মাল ভর্তি থাকে, ক্রেতা থাকে না, ক্রেতা যদি কম থাকে তাহলে কি হয়? শিল্পে তার প্রভাব পড়ে। শিল্পে গিয়ে ধরুন একটা কারখানা যদি 500 মেট্রিক টন উৎপাদন হয় প্রতিদিন, যখন দেখে যে তার মালটা বিক্রি হচ্ছে না, সে তখন উৎপাদনটা কমিয়ে করে দেবে 250 মানে অর্ধেক শ্রমিক ছাঁটাই হয়ে যাবে, তারা কাজ হারাবে। বাজারে মন্দা সর্বনাশা প্রথম ক্ষতি হয় শ্রমিক শ্রেণী। দ্বিতীয় ক্ষতিটা কারখানায় যখন উৎপাদন কমে যায়, বাজারে যখন কাটতি থাকে না, কৃষকের তখন উৎপাদিত কাঁচামালটাই কারখানা দিয়ে অন্য জিনিসে রূপান্তরিত হয়, তখন কি উৎপাদিত কাঁচামালটা বাজার থাকবে না, বাজার পড়ে যাবে, কৃষিজাত পণ্যের দাম কমে যাবে, কৃষকের সর্বনাশ হতো। এরা সংখ্যায় কত? 100টা মানুষের মধ্যে 80 জনের উপর হলো গিয়ে শ্রমজীবী এবং কৃষক। এরা যদি বিপন্ন হয়, দেশ বিপন্ন হয় না? আমরা দেশ বিপন্ন বলে তারা রাগ করে, এটা কি বলে? দেশ কৃষি বিপন্ন। 100টা মানুষের মধ্যে 80টা মানুষের যদি কাজ খাদ্যের কোনো নিরাপত্তা না থাকে, তার ক্রয় ক্ষমতা না থাকে, রোজগারের ব্যবস্থা না থাকে, একে উন্নত দেশ বলা হয়? এটা বিপন্ন দেশ বলা হয়। আমাদের দেশটা একটা বিপন্ন দেশে পরিণত হয়েছে। মূল্যবৃদ্ধি, দারিদ্রতা, বেকারত্ব, কাজ হারানো নিত্যকার ঘটনা, নিত্যকার ঘটনা। এই অবস্থার মধ্যে আপনি কি করে টিকে থাকবেন? লড়াই ছাড়া কোনো পথ আছে? এই লড়াইটা করবে কে? শ্রমিক শ্রেণী। এবং শ্রমিক শ্রেণী জানে ভালো করে তাদের একটা বিরাট শক্তি, এই শক্তিকে যদি আটকাতে হয়, শ্রমিক শ্রেণীকে যদি আটকাতে হয়, তাহলে কি করতে হবে? সাম্প্রদায়িকতা বীজ নিয়ে আসতে হবে।